বর্তমান সরকারের অধীনে আপনার কাছে যদি কোনো একটি জমি সংক্রান্ত ৩টি কাগজ থাকে, তাহলে সেই সম্পত্তির ভোগ দখল যদি আপনার কাছে না থাকে কিংবা আপনি যদি ভোগ দখলে যেতে চান, তাহলে ওই সম্পত্তিতে ভোগ দখল মালিকানা বুঝিয়ে দেবে সরকার। কিভাবে এবং কোন 3টি কাগজ আপনার কাছে থাকতে হবে, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দেশে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করে সেই উপদেষ্টা মহোদয়গণকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এই মর্মে ভূমি মন্ত্রণালয়ে একজন সৎ এবং যোগ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। তিনি এই ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পরে সকল বিষয় আশায় খুঁটিয়ে দেখছেন যে কোথায় লেকেন্সি রয়েছে এবং কোথায় দুর্নীতি করে ভূমি মালিকদেরকে প্রতারিত করা হয়েছে। এখন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ব্যক্তি সম্পত্তি জবরদখল করে রেখেছিল, অনেক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকের সম্পত্তি কিন্তু জবরদখল করে পরবর্তীতে প্রভাব খাটিয়ে আবার সেই সম্পত্তির অনুকূলে নামজারি রেকর্ড সংশোধন করে ফেলেছিল এবং যে সকল ব্যক্তি সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছিলেন তারা হয়তো বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তি কিংবা অসহায় কোনো ব্যক্তি, তারা পরবর্তীতে সেটির প্রতিবাদ করতে পারে নাই কিংবা প্রতিবাদ করলেও সুষ্ঠু বিচার পায় নাই। যার কারণে বর্তমানে এই সকল সমস্যা নিরসনের জন্য ভূমি মন্ত্রণালয়কে একটি কঠোর নির্দেশনা প্রদান করেছেন এবং বলে দেওয়া হয়েছে যে সম্পত্তির অনুকূলে যারা অরিজিনাল মালিক তারা যদি আবেদন করে, তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই অনুসন্ধান করে তাদের সম্পত্তির যে ভোগ দখল তাকে আবার পুনরায় ফেরত দিতে হবে। তবে এজন্য যে ব্যক্তি সম্পত্তির ভোগ দখল ফেরত পেতে চাচ্ছেন তাকে 3 ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে। এক্ষেত্রে কিছু শিথিলও রয়েছে, তবে 3 ধরনের ডকুমেন্টকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই 3 ধরনের ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম হচ্ছে দলিল। যদি কোনো ব্যক্তির কাছে একটি দলিল থাকে, তাহলে সেই দলিলটি আগে খতিয়ে দেখতে হবে যে সেই দলিলটি আসলে সঠিক কিনা, অর্থাৎ সেই পূর্ব থেকে চেইন ধরে টেনে দেখতে হবে যে সিএস খতিয়ান ব্রিটিশ আমলে কে মালিক ছিলেন, তার দলিলের পরে পাকিস্তান আমলে যদি সম্পত্তি হস্তান্তর হয় তাহলে সেই হস্তান্তরযোগ্য দলিল কার কাছে এসেছিল এবং তার দলিলের পর থেকে বাংলাদেশ পিরিয়ডে এসে যদি দলিলটি হস্তান্তর হয় তাহলে কার কাছে এসেছিল। এই ধরনের চেইনগুলো ঠিকঠাক মতো মেনে যে ব্যক্তি আবেদন করছেন সম্পত্তির ভোগ দখল ফিরে পাওয়ার জন্য, তার কাছে যদি ওই লিগেল চেইন বেসিসে এসে সম্পত্তির দলিল ঠিকঠাক থাকে, তাহলে ওই সম্পত্তির অনুকূলে তিনি ওই দলিল বলে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন। এবং এক্ষেত্রে পরবর্তীতে যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছে তার কাছে যদি দলিল থাকে, তাহলে যে ব্যক্তি ভোগ দখলে যেতে চাচ্ছেন এই 2 দলিলের মধ্যে কন্ডাক্টরি হিসাবটা কি, এই দলিলের মধ্যে ফারাকটা কোথায়, আসলে তিনি সম্পত্তি হস্তান্তর করেছিলেন কিনা, এই বিষয়টি যাচাই বাছাই করে যদি যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছে তাহলে তার দলিলটি জাল প্রমাণিত হয়, তাহলে তাকে উচ্ছেদ করে প্রয়োজনে আইনের আওতায় নিয়ে এসে সম্পত্তির ভোগ দখল আগের মালিককে অর্থাৎ অরিজিনাল যে মালিক তাকে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে রেকর্ড। এখন সম্পত্তির অনুকূলে যখন দলিল তৈরি হয় সেই দলিলটি পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে 3 মাস মেয়াদে বা 2 মাস মেয়াদে সেই দলিলটি ফাইনাল কপি বের হয়ে আসে। তারপরে সেই ফাইনাল কপির উপর ভিত্তি করে সেই দলিলটি দিয়ে আপনার এসিলেন্ট অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয় রেকর্ড সংশোধনের, অর্থাৎ এই যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন কিংবা ওয়ারিশান সূত্রে পেলেন, পূর্বে যার নামে রেকর্ড খতিয়ান ছিল তার নাম কিন্তু কেটে বর্তমানে যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে যেতে চাচ্ছেন দলিল বলে তার নাম এই রেকর্ড খতিয়ানে সংশোধন করে খতিয়ান সংশোধন পূর্বক নামজারি খারিজ করে নিতে হয়। এখন এই যে নামজারি খারিজ করবেন, এই নামজারি খারিজের ভিত্তিতেও কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে যাওয়া যায়। এখন এই যে দলিলের সঙ্গে যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে যেতে চাচ্ছেন তার আসলে নামজারি খারিজ করা রয়েছে কিনা কিংবা তিনি নামজারি খারিজ করার সুযোগ পেয়েছিলেন কিনা কিংবা আবেদন করেছিলেন কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখা হয়। এখন নামজারি রেকর্ড অন্য একজনের নামে দলিল নিয়ে এসে অন্য একজন ব্যক্তি সম্পত্তিতে দাবি করে, এক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে জাল দলিলের প্রভাব দেখা যায়। এখন যদি যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করে কিংবা হস্তান্তরযোগ্য পেয়ে কিংবা বন্টন দলিল করে সেই দলিলটির বলে নামজারি করার আগেই অন্য একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল নিয়েছিল জবরদখল করে, তাহলে এই ব্যক্তির কিন্তু সেই সুযোগটি রয়েছিল এবং তিনি পরবর্তীতে চেষ্টা করেও সেটি সফল হয় নাই।
এই একটি ব্যাপার। আরেকটি হচ্ছে তার নামে যদি লিগেল ভাবে তিনি সময় পেয়ে রেকর্ড খতিয়ান সংশোধন করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এই যে দলিল এবং ওই যে রেকর্ড, এই দুটার বেসিসেই কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবে। তবে এক্ষেত্রে যদি দলিল না থাকে এবং ওই ব্যক্তির রেকর্ড যদি পূর্বসূত্র ধরে এসে থাকে যে সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, এইভাবে খতিয়ান সূত্র ধরে রেকর্ড ঠিকঠাক ভাবে আসে এবং মাঝখান থেকে অন্য একজন ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে গিয়েছেন, তার আসলে এই ভোগ দখল যাওয়াটা বৈধ না। এক্ষেত্রে তার কিছু আইনগত জটিলতা রয়েছে এবং তিনি যে ভোগ দখলে গিয়েছেন সেটি অনুসন্ধান করলে দেখা যায় তার ভোগ দখলটি অবৈধ। তাহলেও কিন্তু এই দলিল না থাকলেও অনেক সময় এই শিথিলযোগ্য হিসেবে ওই রেকর্ড খতিয়ানের বলে কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে যাওয়া যায়। এই হচ্ছে 2 নম্বর ব্যাপার। তারপরে আরেকটি ব্যাপার আসে, সেটি হচ্ছে খাজনা পরিশোধ ঠিকঠাক মতো রয়েছে কিনা এবং খাজনা দাখিলাতের রসিদ রয়েছে কিনা। এখন বর্তমানে কিন্তু অনলাইন বেসিসে খাজনা পরিশোধ করা যায়। এখন অনলাইনেও কিন্তু একটি রিসিট পাওয়া যায়, সেই রিসিটটিও কিন্তু সংগ্রহ করা যায়। এখন এই যে অনলাইনে কিংবা সরাসরি ভূমি অফিসে গিয়ে যদি খাজনা পরিশোধ করা থাকে তাহলে সেক্ষেত্রে খাজনা দাখিলাতের রসিদও কিন্তু এই দলিল এবং রেকর্ড খতিয়ানের কাগজের সঙ্গে অ্যাটাচ করে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি 5-7 বছর খাজনা বকেয়া রেখে একবারই খাজনা পরিশোধ করে সেই দলিল এবং রেকর্ড খতিয়ানের সঙ্গে খাজনা দাখিলাতের কার্বন কপির রসিদ কিংবা একটি রসিদ অফিসে জমা দেয়, সেক্ষেত্রেও কিন্তু তার এই শিথিলযোগ্য হিসেবে ওই কাগজগুলোর সঙ্গে এই 3টি ডকুমেন্টের উপরে ভিত্তি করে তাকে সম্পত্তিতে ভোগ দখলে দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে আইন কিন্তু আরেকটি কথা বলছে, যদি কোনো ব্যক্তি খাজনা বকেয়া রাখেন সেক্ষেত্রে তার কিন্তু ভোগ দখল বাতিল হয়ে যাবে এবং সম্পত্তিটি খাস তালিকাভুক্ত হয়ে যাবে। এখন আপনি কিন্তু দলিল যদি তৈরি না করেন এবং পরবর্তীতে যদি রেকর্ড সংশোধন না করেন, তাহলে রেকর্ড সংশোধন না করলে কিন্তু আপনি আপনার নামে সম্পত্তিতে খাজনা পরিশোধ করতে পারছেন না। আপনি খাজনা পরিশোধ করতে পারবেন ঠিকই, কিন্তু আগে যার নামে ওই রেকর্ড খতিয়ান রয়েছে তার নামে কিন্তু খাজনা জমা হবে, মাধ্যম হবে শুধু। এক্ষেত্রে রেকর্ড সংশোধন না করে খাজনা দিতে গেলে কিন্তু এটি একটি চরম ভুল কিংবা ভ্রান্তির মধ্যে দাঁড়ায়। তবে এক্ষেত্রে শিথিল হচ্ছে, যেহেতু রেকর্ড খতিয়ান সংশোধন হয় নাই, রেকর্ড খতিয়ান সংশোধন না হলে হোল্ডিং নাম্বার খোলা যায় না এবং পরবর্তীতে খাজনা পরিশোধ করলে যে ব্যক্তি বর্তমানে খাজনা পরিশোধ করছেন তার নামে কিন্তু খাজনা জমা হয় না। এই জন্য এই ব্যাপারটিকেও শিথিল করা হয়েছে। যতদিন পর্যন্ত খাজনা বা এই যে রেকর্ড খতিয়ান সংশোধন হয় নাই ততদিন পর্যন্ত খাজনা কিন্তু মওকুফ করার ব্যবস্থা রয়েছে, শিথিল করা রয়েছে। পরবর্তীতে যখন রেকর্ড খতিয়ান সংশোধন হবে সঙ্গে সঙ্গে হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রে আরো কিছু নিয়ম রয়েছে, যে এই রেকর্ড খতিয়ান সংশোধন না হলেও কিছু স্পেসিফিক নিয়ম মতে খাজনা পরিশোধ করা যায়। এই খাজনা পরিশোধের নিয়মটির বিষয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে এই সিস্টেমে খাজনা পরিশোধ করতে পারবেন। এই যে 3টি ডকুমেন্টের কথা বলা হলো, অর্থাৎ দলিল, পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধনের কাগজ, তারপরে খাজনা পরিশোধের কাগজ, এই 3টি কাগজ নিয়ে যদি কোনো ব্যক্তি ভূমি অফিসে গিয়ে আবেদন করে যে আমাকে এই দলিলগুলো থাকার ফলেও বর্তমানে যে সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তিনি জবরদখল করে ভোগ দখলে গিয়েছেন, লাঠির জোরে গিয়েছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গিয়েছেন কিংবা ঘুষ দিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ভোগ দখলে গিয়েছিলেন, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হোক, এতদিন ধরে যারা জবরদখল করে রেখেছে তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করা হোক। এই মর্মে তিনি যদি প্রশাসনের সহযোগিতা না পায়, পরবর্তীতে আদালতে শরণাপন্ন হলে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তার কিন্তু এই সমস্যাটি সমাধান করে দেওয়ার নির্দেশনা অলরেডি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় কিন্তু কোলাবোরেশন করে কাজ করছে। অনেকেই আমাদের এই কথাগুলো শুনে পাগলের প্রলাপও বলতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনি চেষ্টা করে দেখুন, আপনার দ্বারাই কিন্তু সম্ভব। আপনি কিন্তু এই ধরনের কাজগুলো যদি সম্পাদন করেন তাহলে আপনি কিন্তু আপনার সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন, যদি আপনি লিগেল হস্তান্তরযোগ্য দলিল, খতিয়ান এবং আপনার যে খাজনা খারিজের কাগজ সেগুলো আপনার কাছে থাকে বা আপনি যদি সেগুলোর মালিক হয়ে থাকেন। তবে যদি কোনো ব্যক্তি ভুয়া কাগজ তৈরি করে পরবর্তীতে সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে চায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে, এটি বিষয়েও কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। তারপরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা সেই ক্ষেত্রে আপনার সহযোগিতা প্রদান করতে প্রস্তুত। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।